হাই ডিয়ার ভিউয়ার্স, এমএস ইংলিশ প্রোগ্রামে শুভেচ্ছা ও অভিনন্দন। এই এপিসোডে আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, যে টপিকসটি না জানলে ইংলিশ গ্রামার শেখা কিংবা ইংলিশ শেখা অর্থহীন হয়ে পড়ে। অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করে, স্যার আমরা ইংলিশ পড়লে বুঝতে পারি না, একটি সেন্টেন্সের সঠিক অর্থ করতে পারি না। স্যার আমি ইংলিশ জানি কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। স্যার আমি ফ্রি হ্যান্ড রাইটিং একটুও লিখতে পারি না। ইয়েস, সব কিছুর সমাধান শুধুমাত্র একটি টপিক্সটি খুব ভালো করে আয়ত্ত করতে হবে, এই টেন্স। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। টেন্সকে শেখার জন্য আমরা কত বই পড়েছি, কত সময় লস করেছি, কত টিচারের কাছে গিয়েছি, কিন্তু টেন্স আমাদের মাথার মধ্যে ধরে রাখতে পারি না। ইয়াস, আজকে আমি অনুরোধ করব, আমার এই টেন্সের যত পর্ব আমি আপলোড করব, প্রতিটা পর্বই তোমরা অবশ্যই দেখবা। ইনশাআল্লাহ টেন্সের কোনো প্রবলেম থাকবে না। আমরা এক নজরে একটু দেখে নেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই এপিসোডে কোন কোন বিষয়গুলো আমরা শিখব। এক নম্বর প্রথম বিষয় যেটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অন্য নামেও ডাকতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স, অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বলতে পারি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বিষয়গুলো আমরা শিখব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, বাংলায় চেনার উপায়, ইংলিশে চেনার উপায়, এই টেন্সের গঠনসমূহ, এই টেন্সের সাহায্যে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, কোথাও যাওয়া যাবে না, এই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা এখন দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, এই বিষয়টা একটু জেনে নিই। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা এই কাকে বলে অথবা সংজ্ঞাটা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। বর্তমানে এই কাজটি করা হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। বর্তমানে সে স্কুলে যায়, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। উই স্লিপ, আমরা ঘুমাই। এই কাজটি বর্তমানে ঘটেছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। গো হোম, বাড়ি যাও। এই কাজটি, এই অর্ডারটি বর্তমানে করা হয়েছে, এই আদেশটি বর্তমানে করা হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা এখন শিখব এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা বাংলায় চিনব। তোমরা যারা ইংলিশে স্পিকিং করতে চাও, অর্থাৎ কথা বলতে চাও, তাদের জন্য এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, প্লিজ একটু মনোযোগ সহকারে শোনো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায়, অর্থাৎ এই টেন্স আলোচনা করে শুধুমাত্র ক্রিয়া নিয়ে অথবা ভার্ব নিয়ে। আমরা দেখি কিভাবে আমরা চিনব। বাংলা ক্রিয়ার শেষে রস্বই, স্বরেয়, ও, এ, অন্ত্যেষ্টিয় এগুলো থাকলেই আমরা বুঝবো এই সেন্টেন্সটি অর্থাৎ এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এই বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। উদাহরণ, আমি গান গাই। এখানে এই সেন্টেন্সের শেষে রয়েছে ক্রিয়া, অর্থাৎ বাংলা বাক্যের সেন্টেন্সের শেষে ক্রিয়া থাকে, এই ক্রিয়ার শেষে রস্বই রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সে সিনেমা দেখে, এখানে দেখে কি রয়েছে, খয়ের আগে এ রয়েছে, অর্থাৎ একার, এর পরিবর্তে একার রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর আমরা একটি বই পড়ি, এই পড়ি রস্বই রয়েছে, অর্থাৎ রস্বই এখানে নেই, রস্বইয়ের পরিবর্তে ঋষিকার রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর কামাল বাজারে যায়, শেষে অন্ত্যেষ্টিয় রয়েছে, এই অন্ত্যেষ্টিয় রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো।
ভাত খাও, খাও এই শেষে ও রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি কখনো রস্বই, স্বরে অ, ও, এ আর অন্ত্যেষ্টিয় থাকে, তাহলে আমরা সেই বাক্যকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স কিভাবে আমরা খুব দ্রুত চিনব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইংলিশে চেনার উপায় শিখব। ইংলিশে চেনার উপায় 1 নাম্বার টেকনিক, সেন্টেন্সে 1v1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এরপর দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর তৃতীয় নাম্বার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কখনো ডু অথবা ডাজ হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। চতুর্থ নাম্বার সেন্টেন্সটি যদি অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য হয়, তাহলে সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর পঞ্চম নাম্বার সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ অথবা ইয়ার থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এই বিষয়গুলো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলগুলো একটু দেখে নেই, যে এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংলিশে চিনতে পারি, একটু দেখে নেই। প্রথম নাম্বার এক্সাম্পল, আই নো হিম, আমি তাকে চিনি। এখানে যে ভার্ব রয়েছে, এই ভার্বটি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর হি অ্যাটেন্ডস ইন দ্য মিটিং, এই সেন্টেন্সে অ্যাটেন্ডস ভার্বের পর এস রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর ডু ইউ প্লে ফুটবল, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর কামাল ডাজ নট স্লিপ অ্যাট নুন, এই সেন্টেন্সে ডাজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর আই টেক টি এভরি ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সে আই এর অভ্যাসগত কর্ম বোঝানো হয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এই সেন্টেন্সটি চিরন্তন সত্য, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর এ গুড স্টুডেন্ট লার্নস হিজ লেসন রেগুলারলি, এই সেন্টেন্সের মধ্যে রেগুলারলি ওয়ার্ডটি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা ব্যতিক্রমে দেখেছি, যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সো এই সেন্টেন্সের মধ্যে রেগুলারলি ওয়ার্ডটি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা এখন শিখব কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে আমরা ইংলিশে কথা বলতে পারি, অর্থাৎ কথা বলার রুলসগুলো শিখব। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে 4 ভাবে গঠন করে আমরা ইংলিশে কথা বলতে পারি কিংবা ইংলিশ লিখে থাকি। 4 ভাবের প্রকারগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্য, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, প্রশ্নবোধক প্লাস না বোধক বাক্য। এই 4টা সিস্টেমে আমরা ইংলিশে কথা বলি এবং লিখে থাকি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আমাদেরকে এই ইংলিশে কথা বলায় এই 4টে সিস্টেমে হেল্প করে থাকে, আমরা এখন দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফার্স্ট নাম্বার স্ট্রাকচার অর্থাৎ গঠন হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, হ্যাঁ বোধক বাক্য। প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট, এরপর ফুল স্টপ। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। আই রিড আ নোভেল, আমি একটি বই পড়ি। এর মাধ্যমে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট অথবা কোনো নাম দিয়ে এই সেন্টেন্সগুলো আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো। যেমন উই রিড আ নোভেল, আমরা একটি নোভেল পড়ি অর্থাৎ উপন্যাস পড়ি।
এর মাধ্যমে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। যত আমরা সেন্টেন্স মেক করতে পারবো অত আমাদের ইংলিশ কথা বলার স্কিল ডেভেলপ হবে। এরপর হি কুকস রাইস ফর আস, শি কুকড রাইস ফর আস, সে আমাদের জন্য খাবার অর্থাৎ ভাত রান্না করে। এরপর দ্বিতীয় নাম্বার নেগেটিভ ফর্ম অর্থাৎ নাবোধক বাক্য। নাবোধক বাক্যের গঠন অফ সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস। এরপর নটও আমরা ইউজ করতে পারি, ডন্ট ইউজ করতে পারি, অর্থাৎ নটের নেগেটিভ নটের শর্ট ফর্ম আমরা ইউজ করতে পারি। যদি আমরা শর্ট ফর্ম ইউজ করি তাহলে এই নটের উচ্চারণ হবে ডন্ট। যদি আমরা শর্ট ফর্ম ইউজ করি তাহলে এই ডাজের উচ্চারণ হবে ডাজেন্ট। এরপর ভার্ব, ভার্বের 1 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্লাস, এরপর ফুল স্টপ। আমরা এই গঠনটা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। আই ডোন্ট, আই ডু নট অর ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। এর মাধ্যমে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। এরপর হি ডাজ নট অর ডাজেন্ট নো মি, সে আমাকে চেনে না। এরপর 3 নাম্বার গঠন, 3 নাম্বার গঠন ইন্টারোগেটিভ ফর্ম অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যে বাংলায় কি অথবা কয় রস্যিকার কি থাকবে, কয় দীর্ঘিকার কি অথবা কয় রস্যিকার কি থাকবে। এই কয় দীর্ঘিকার কি অথবা কয় রস্যিকার কি কিভাবে আমরা ব্যবহার করি, আমরা ভিডিও ডিসক্রিপশনের লিংক থেকে এই কি এবং কি এর ভিডিওটা একটু দেখে নাও। আমরা এখন গঠন দেখব। প্রথমে ডু, এরপর ডাস অথবা ডু অথবা ডাস যে কোনো একটা আমরা ইউজ করব, সেটা সাবজেক্টের প্যাটার্ন অনুসারে। এরপর সাবজেক্ট, এরপর V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। আমরা বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। এই ইউ এর পরিবর্তে আমরা যদি আই ইউজ করি, ডু আই গো টু স্কুল, আই এর পরিবর্তে আমরা যদি হি ইউজ করি তাহলে হবে ডাজ হি গো টু স্কুল। এরপর শি ডাজ, শি রাইট আ লেটার, সে কি একটি পত্র লেখে। এরপর চতুর্থ নাম্বার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। যদি কোনো সেন্টেন্সে বাংলা বাক্যে কি অথবা এই কি, এরপর না, এই দুইটা অর্থাৎ কি না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এই 4 নাম্বার গঠনে গঠন করতে হবে। আমরা গঠনটা একটু দেখে নিই। ডু অর ডাজ, ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, এরপর নট, এরপর ভার্ব, এরপর ভার্বের 1 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। এই সিস্টেমটি আমরা অন্যভাবে গঠন করতে পারি। প্রথমে আমরা ডন্ট বলতে পারি অথবা ডাজেন্ট বলতে পারি, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের 1 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন। এই সিস্টেমে আমরা যে বাক্যগুলো তৈরি করতে পারি সেই বাক্যগুলো হলো ডু ইউ নট প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। কি এবং না দুইটি রয়েছে। এরপর ডাজ শি নট রিড এ নোভেল, সে কি একটি নোভেল অর্থাৎ উপন্যাস পড়ে না। এই সেন্টেন্সগুলো আমরা এই সিস্টেমেও করতে পারি। যখন আমরা এই সিস্টেমে করব তখন হবে ডোন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। এরপর ডাজ শি রিড আ নোভেল, তুমি কি নোভেল অর্থাৎ উপন্যাস পড়ো না। ডিয়ার লার্নার্স, ছোট্ট একটা অনুরোধ, আমার এই চ্যানেলটি নতুন, তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবা। দেখা হবে পরবর্তী টেন্সের এপিসোডে। আল্লাহ হাফেজ।